আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বগুড়ায় রাজনৈতিক অঙ্গনে খুশির হাওয়া। 18 বছর পর প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা। সামনে কঠিন সময় অপেক্ষা করছে বগুড়ার ডিজিটাল স্মৃতি স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে হত্যার হুমকিতে ঢাকার বিস্ময়। দেশটি যথাযথ ব্যবস্থা নেবে আশা পররাষ্ট্র উপদেষ্টার। ভারতের বক্তব্য প্রত্যাখ্যান। ঢাকা 7 আসনকে পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী হামিদুর রহমানের। সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জামায়াতের এনায়েতুল্লাহর। এবং কনকনে ঠান্ডার উত্তরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত। তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে। কর্মজীবীদের দুর্ভোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। আগামী 25 ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে বইছে খুশির হাওয়া। 18 বছর পর প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় উৎফুল্ল স্থানীয় নেতাকর্মীরা। নিজ জেলার সন্তানকে কাছে পাবেন এমন আশায় বিভোর বগুড়াবাসী। শহরের চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহলার আড্ডা সবখানে এখন একটাই আলোচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ছেলে ফিরছেন ঘরে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়া সদর 6 আসনে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। তাকে বরণ করে নিতে শহরের বিভিন্ন এলাকার দলীয় কার্যালয় ও সমর্থকদের বাসাবাড়িতে চলছে নানা ধরনের প্রস্তুতি। কোথাও চলছে আনন্দ মিছিল, কোথাও আবার আলোচনা সভা। অনেকেই বলছেন এই প্রত্যাবর্তন তাদের জন্য নতুন অনুপ্রেরণা। এটা কিছু কিছু আনন্দ আছে যেটা মানে প্রকাশ করার না, মানে সেটা বুঝে নিতে হয় যে এই আনন্দটা কতটা মানুষের গভীরে, মানুষের হৃদয়ে। এইরকম কিন্তু একটা আমেজ শুরু হয়েছে। মানুষ কিন্তু দিন গুনছে যে আর কয়দিন পরে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবে। 2007 সালে 11-র সময় শারীরিক নির্যাতনের কারণে চিকিৎসার জন্য তারেক রহমানের দেশ ছাড়তে বাধ্য হতে হয়। দীর্ঘদিন পর তার দেশে ফেরার খবরে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তির অনুভূতি। পলিটিক্যাল ইস্যুর বাইরেও বগুড়ার লোকজন অবশ্যই ঘরের সন্তান ঘরে ফিরবে এজন্য উন্মুখ হয়ে আছে এবং আমরা চাই উনি এসে রাজনীতির হাল ধরবেন। বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে বাংলাদেশে আসতেছেন, এর জন্য বগুড়াবাসী অনেক আনন্দিত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বগুড়া সহ সারা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে। বগুড়ার মানুষ তারেক রহমানকে বগুড়ায় স্বাগত জানাবে। তারেক রহমান বলেছিলেন জনগণের সরকার চাই, একটি নির্বাচিত সরকার চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারাই দেশ পরিচালনা করবে। দীর্ঘদিন অবহেলিত বগুড়াবাসীর ভাগ্য উন্নয়নে এবার নতুন ছোঁয়া লাগবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। অপেক্ষার প্রহর গুনছেন বগুড়াবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, নানা অরাজকতা শুরু হয়েছে। এসব মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতি স্তম্ভের উদ্বোধন করতে গিয়ে তারেক রহমান আরও বলেন, শহীদ ওসমান হাদি জুলাই যোদ্ধা আর 1971-এর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। বগুড়ার প্রতিনিধি আজিজুল হাকিম রুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। শেখ হাসিনার 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে ডিজিটাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে বিএনপি। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নেতাদের পর
বক্তৃতা রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, নারীদের স্বাবলম্বী করা সহ দেশকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে। আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই, যেটি আমাদের প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। শিক্ষার্থী যারা আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন, বহু প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে সতর্ক করে দিয়ে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। বগুড়া সহ দেশবাসীর কাছে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল আহসান, এটিএন বাংলা। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকিতে বিস্ময় প্রকাশ করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চরমপন্থী হিন্দুদের কূটনৈতিক পাড়ায় ঢুকে বিক্ষোভ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। বিক্ষোভকারীদের কূটনৈতিক পাড়ায় প্রবেশে নিরাপত্তা বিঘ্নিত হয়নি দাবি করে ভারতের দেওয়া প্রেস নোট প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির সাথে ঢাকার কূটনৈতিক সম্পর্ক প্রয়োজনে কমিয়ে আনার ইঙ্গিত দেন পররাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা ব্যানারে একদল উগ্র হিন্দুবাদী শনিবার ভারতের দিল্লিতে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে বিক্ষোভ করে। এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। নিরাপত্তার চাদরে ঢাকা কূটনীতিক পাড়ায় এমন নজিরবিহীন ঘটনা বাংলাদেশের গণমাধ্যমগুলোয় গুরুত্বের সাথে স্থান পায়। এর প্রেক্ষাপটে রোববার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। এতে দাবি করা হয়, বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হলেও নিরাপত্তা বিঘ্নিত হয়নি। এসব বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের এই বিবৃতি প্রত্যাখ্যান করেন তিনি। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহের ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে তিনি বলেন, দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত রয়েছে। হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনে প্রয়োজনে সম্পর্কের ক্ষেত্র কমিয়ে আনারও ইঙ্গিত দেন তিনি। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব। আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। এদিকে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদ ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে দিল্লি, কলকাতা, আসাম ও ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন দেশটির নাগরিকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচিত হলে ঢাকার 7 আসনকে পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ। আর জামায়াতের প্রার্থী হাজী এনায়েত উল্লাহ জানান, সমাজ ও রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ তাদের দল। এই আসনে বিএনপি চূড়ান্ত মনোনয়ন পেতে আলোচনায় আছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। মিজান শাহজাহানের রিপোর্ট।
লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল ও কোতোয়ালি নিয়ে সংসদীয় আসন ঢাকা ৭। সামান্য বৃষ্টি হলেই এ এলাকার অধিকাংশ অলিগলি তলিয়ে যায়। লালবাগ থানার সামনে বয়ে যাওয়া এই বুড়িগঙ্গা নদী এখন মরা খাল। নদীটি দখল দূষণের হাত থেকে রক্ষা করা না গেলে মশার বংশবিস্তার ঠেকানো যাবে না। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি ঢাকা ৭ আসনের অলিগলি। বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেন, সব সমস্যার সমাধান করে নিরাপদ ঢাকা ৭ গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। জনগণের ভোটের ব্যাপারে এত আগ্রহ, বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক আগ্রহ যে ভোট এবার আমরা দিতে পারবো, স্বাধীন মতন ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। আসনটা যদি আমি সুন্দর করে ডেলে সাজাতে পারি, আমার মনে হয় খুব ভালো হবে। এই আসনে নিয়মিত সভা সমাবেশ ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন বিএনপি নেতা। তারা বলেন, দলের চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এই এলাকার জনগণের সাথে আমার যেহেতু একটি সম্পৃক্ততা আছে, জনগণ আমাকে ভালোবাসে, পছন্দ করে, সেই এলাকায় ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি দল আমাকে ইনশাল্লাহ অবশ্যই মূল্যায়ন করবে। তারা অবশ্যই আমাদের মতো পরীক্ষিত ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করবে। হামলা মামলা পোরখা নেতা যাকে বলা হয়, যদি আমাদের থেকে একজনকে নমিনেশন দিত, এই সিটটা বিএনপি সিট, ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে দানের শেষে আমি শতভাগ আশাবাদী যে আমি মনোনয়ন পাওয়ার যোগ্য। হয়তো বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত আমাদের যেই আবেদন বা আমাদের যে সিপি সে ঠিক মতো পৌঁছে নাই। জামাতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ জানান, ভোটারদের আশানুরূপ সাড়া পাচ্ছেন তিনি। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে দেশের দায়িত্ব নেয়, তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে। ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করে প্রার্থীরা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়ে যাবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নরসিংদী ১ আসনে বইছে নির্বাচনী আমেজ। দলীয় সভা মত বিনিময় উঠোন বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আর জামায়াতে ইসলামীর প্রার্থী ইব্রাহিম ভুঁইয়া। এছাড়াও মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন প্রার্থী শওকত সরকার। বিস্তারিত ইয়াসিন রানা রিপোর্টে। নরসিংদী সদর মাধবদী নিয়ে গঠিত এই আসনে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। তাই ভোটের সমীকরণে শ্রমিকরা রাখতে পারে বড় ভূমিকা। এছাড়া শিল্পপতি এবং মাধবদীর বাবুরহাটের কাপড় ব্যবসায়ীরাও বদলে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। যে সরকারে আগে আসছে, অথচ সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউই লাভবান না, কিন্তু আশা তো বারবার তারা দিয়েই গেছে, বলে ততটুকু কিন্তু করে না। আমরা দুইটা ব্রিজ চাই, একটা 14 ব্রিজ, একটা আলোকবালি ব্রিজ। জনগণ অধীর আগ্রহ ছিল, সেই দিনটা আসছে। আমরাও আশাবাদী যে খুব একটা ভালো ভোট হবে। তফসিলের পর শোডাউন বন্ধ থাকলেও নানান উপায়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচারণা। ভোটারদের আসনের নানা সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন হাত পাকা প্রতীকের প্রার্থী। ভোটাররা অপেক্ষায় আছে যে এইবার তারা ইসলামের পক্ষে ভোট দিবে। আমরা অনেক দেখছি, এবার ইসলামের পক্ষে আমরা থাকব এবং হাত পাকা মার্কাকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। জামায়াত ইসলামের প্রার্থী ইব্রাহিম ভুঁইয়া তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। মানুষের মাঠে ময়দানে যখন যাই, একটা কথাই বলে যে এবার ভোট আমরা যদি দিতে পারি, ভোট বিপ্লব হবে, আপনাদের বস্তা সালা দিয়ে নরসিংদীর ভাষায় ভোট নিতে হবে, একটা পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা ইসলামের পক্ষে হবে, বিশেষ করে দাঁড়িপাল্লার পক্ষে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দলের রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয়। এই আসন থেকে 2005 সালে সংসদ সদস্য ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মিলাদ, উঠান বৈঠক ও দলীয় বৈঠক করে ভোটের মাঠ গোছাচ্ছেন তিনি। প্রতিশ্রুতি আমরা দিচ্ছি জনগণকে, আপনারা যদি জনগণের ম্যান্ডেট রায় পাই, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব জনগণ আমাদের অর্পণ করে, মানুষের কল্যাণে যে প্রতিশ্রুতি অঙ্গীকার যেটা করেছি, যে ওয়াদা আমরা করেছি, সেগুলো আমাদের যে ইশতেহারের মধ্যে আমরা নিয়ে আসতেছি, এগুলো অবশ্যই এগুলো আমরা বাস্তবায়ন করব। আগামীতে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা এই আসনের ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, নরসিংদী। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতরাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী,
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ের হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। তীব্র শীত ও হিমেল হাওয়ায় উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় অনেকের জন্য শীত নিবারণ কঠিন হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও চলাঞ্চলের বাসিন্দারা। অনেকে সকালে ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে কর্মকর্তা জানান, আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এদিকে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছে জেলা প্রশাসন। আবারও সালামি স্টিল ভোটের গাড়ির খবর। নাটোরের চলনবিল এলাকায় আছেন সহকর্মী আলী আজগর ইমন। সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন তিনি। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিলে। এখানকার মানুষরা সাধারণত মৎস্যজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ী। চলুন এদের কাছ থেকে শুনি নির্বাচনী আমেজ কেমন চলছে এই চলন বিলে। আল্লাহ দিলে আবাদ বসত আছে, আবাদ বসত কিছু করতেছি, কিন্তু সারের দাম বেশি ভাই। 2000 টাকা বস্তা ধরেন আমরা সার কিনে আবাদ করতেছি, সারের দামটা কমা দিলে আর আমার কিছু লাগে না। আমরা চাইতে সুষ্ঠু একটা নির্বাচন হোক, যে কোনো সরকার আসুক, দেশটা ভালোভাবে চলুক, এইটাই আমাদের কামনা। নির্বাচন হওয়া দরকার, সরকার ছাড়া দেশ চলে না। দল বল নির্বিশেষে সবাই মিলে শান্তিতে থাকতে চাই। নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ কিংবা মাথা ব্যথা নেই এই চলন বিলের সাধারণ মানুষদের, তবে সবাই চান দেশটা শান্তিতে থাকুক। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি আছি নাটোরের চলন বিল এরিয়ায়। যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। সালামি স্টিল ভোটার গাড়ি নিয়ে ঢাকা 10 আসন ধানমন্ডি এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, ধানমন্ডি এলাকার ভোটাররা আগামী নির্বাচন নিয়ে কি বলছেন, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। মারিয়া, বর্তমানে আমরা অবস্থান করছি ধানমন্ডি 8-এ। এটি ঢাকা 10 আসনের অন্তর্ভুক্ত। আমরা এই পুরো আসনটি ঘুরে দেখেছি, এখানে কিন্তু তেমনভাবে নির্বাচনের যে প্রচারণার কাজটি রয়েছে সেটি কিন্তু এলাকার প্রার্থীরা চালাচ্ছে না, যেহেতু বিধিনিষেধের কিছু ব্যাপার রয়েছে। এই এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে 3,30,000-এরও বেশি। তারা কিন্তু বেশ আগ্রহী আগামী নির্বাচনকে ঘিরে। তাদের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা আমাদেরকে বলেছেন তারা চায় এই এলাকায় যেটি সবচেয়ে বড় সমস্যা সেটি হলো একটুখানি বৃষ্টি হলেই কিন্তু এখানে পানি জমাট বাঁধে, রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং ডেঙ্গু মশার বেশ একটি প্রভাব রয়েছে এলাকায়। এগুলো যে দূর করতে পারবে তাকে কিন্তু আগামী নির্বাচনে ভোট দিয়ে এলাকার মানুষ জয়যুক্ত করবেন এবং এই এলাকার মানুষরা চায় আগামীতে সুষ্ঠু একটি নির্বাচন, যাতে তাদের নিজেদের ভোট তারা নিজেরা গিয়ে দিতে পারে। মারিয়া, সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল ঢাকা 10 আসনের সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সময়ে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। অব্যবস্থাপনা সহ নানা সমস্যায় জর্জরিত মাদারীপুরের বিভিন্ন সড়কের পাশে নির্মিত যাত্রী ছাউনিগুলো, পথচারী কিংবা যাত্রীদের কোনো কাজেই আসছে না এসব ছাউনি। এতে সরকারের লাখ লাখ টাকা ব্যয় হলো পরিত্যক্ত এসব যাত্রী ছাউনি। জেলা পরিষদ বলছে শীঘ্রই নেওয়া হবে ব্যবস্থা। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। মাদারীপুর জেলার গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা যাত্রী ছাউনিগুলোতে নেই টয়লেট, ফ্যান ও রাতে আলোর ব্যবস্থা। দুপাশে ও সামনে গড়ে উঠেছে অসংখ্য ভাসমান দোকান। তবে জেলা পরিষদের তদারকির অভাবে এসব যাত্রী ছাউনি জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী ও বেদখল অবস্থায় রয়েছে। তাই যাত্রী ছাউনি থাকা সত্ত্বেও বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়কের পাশে অবস্থান করতে হয় যাত্রীদের। ব্যবহার হচ্ছে, এলাকার লোকজন আসতেছে, বসতেছে, দাঁড়াইতেছে, বৃষ্টি নামলে এখানে এসে দাঁড়ায়। এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষ এখানে বসে
দাঁড়ায়। আস্তে আস্তে সমস্ত কিছু ভাঙা যাইতেছে। এই গাছের যাত্রী ছাউনির রড পড়ে যাইতেছে, রড খুলা খুলা পড়ছে। দ্রুত এই যাত্রী ছাউনির সংস্কার করার দরকার। রাত্রে বেলা অন্ধকার থাকে, ময়লা আবর্জনা থাকে। যাত্রী ছাউনিগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের জেলা পরিষদের আওতায় প্রায় 6টি যাত্রী ছাউনি আছে, তার মধ্যে সদরে আছে 3টি। আমরা 3টির মধ্যে একটি অধিগ্রহণমুক্ত হওয়ায় এটি কার্যকর নেই, বাকি 2টি ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি যেন এটি যাত্রীদের কাজে ব্যবহৃত হয়। বাকি যেগুলা আছে এগুলো সংস্কার কাজ করে যাত্রীদের উপকারে যাতে কাজে লাগানো যায় সেই উদ্যোগ ইতিমধ্যে প্রশাসক মহোদয় গ্রহণ করেছেন। মাদারীপুর জেলার 5টি উপজেলায় জেলা পরিষদের আওতায় 6টি যাত্রী ছাউনি রয়েছে। এসব যাত্রী ছাউনিগুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলা হবে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। মিনিট 10 জন নিয়ে খেলো, দারুণ লড়াই করলো ভিয়ারিয়াল, তবে পরাজয় এড়াতে পারল না। তাদেরকে 2-0 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়ালো বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে খেলার 12 মিনিটে পেনাল্টি গোলে হান্সি ফ্লিকের দলকে এগিয়ে দেন রাফিনহা। 1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। 63 মিনিটে লামিনে ইয়ামাল ব্যবধান দ্বিগুণ করেন। এতে বছরের শেষটা জয় দিয়ে রাঙিয়ে রাখলো কাতালানরা। 18 ম্যাচে তাদের পয়েন্ট বেড়ে হলো 46। আগামী 3 জানুয়ারি লা লিগায় স্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে খুশির হাওয়া। 18 বছর পর প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা। সামনে কঠিন সময় অপেক্ষা করছে বগুড়ার ডিজিটাল স্মৃতি স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হত্যার হুমকিতে ঢাকার বিষয়ে দেশটি যথাযথ ব্যবস্থা নেবে আশা পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের বক্তব্যে প্রত্যাখ্যান। ঢাকার 7 আসনকে পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী হামিদুর রহমানের। সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জামায়াতের এনায়েতুল্লাহর। এবং কনকনে ঠান্ডায় উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে। কর্মজীবীদের দুর্ভোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।